সন্ধ্যা মাথা তুলে তাকালো সাহেবের পানে অবাক হয়ে। তার কোন কারণে এমনটা মনে হলো বোঝার চেষ্টা করছে। সে কি কোনো ভুল কিছু করেছে? কোনো ভুল কাজ করেছে যার কারণে এমনটা মনে হলো? সে তো সময় নিয়েছিল, আর সেই সময়ের মাঝে সাহেবের প্রতি ভালোবাসাটাও হয়ে গেছে। সাহেব উত্তরের আশায় সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা বলল, আমার কোনো কাজে তোমার এমনটা মনে হয়েছে? না। তবে এমন প্রশ্ন করলে কেন? আমি তোমাকে ভালোবাসার জন্য বোঝার জন্য সময় নিয়েছিলাম। আমি বুঝেছি তুমিও আমাকে কতটা ভালোবাসো। সাহেব কোনো উত্তর করলো না। সন্ধ্যা কিছু একটা মনে করার মতো করে বলল, কোথাও তুমি সাইম ভাইয়ার বিষয় নিয়ে এই কথা বললে না তো? সাহেব এবারও নির্বিকার, কিন্তু সন্ধ্যাকে জড়িয়ে রেখেছে। সন্ধ্যা নীরবতাকে সম্মতি ধরে নিল। কিছুটা অবাক হলো, তবে সেটা স্বাভাবিকভাবে নিল। আসলে দোষ তো সাহেবের কিছুই নেই। সে হয়তো ভাবছে এখনো সন্ধ্যা সাহেবের প্রতি দুর্বল, কিন্তু তেমন কিছুই না। সে সাহেবের বুকে আবারও মাথা রাখলো। তারপর সাহেবের উদ্দেশ্যে বলল, সাইম ভাইয়ার প্রতি আমার শুধু আকর্ষণ কাজ করত। ভাইয়া ছোট থেকে আমার প্রতি সেন্সিটিভ। ছোট থেকে আদর ভালোবাসা ভাইয়ার থেকে বেশি পেয়েছি। যত্নশীল ছিল আমার প্রতি অতিরিক্ত। এছাড়া ছোট থেকে নানির মুখে শুনতাম সাইম ভাইয়া আমার বর হবে। আমিও সেটা ছোটবেলায় না বুঝে বর বর বলেই ডাকতাম। এয়া অবশ্য রাগ করত, কিন্তু বড় হয়ে বোঝা যখন ধরলাম তখন বিষয়টাতে লজ্জা লাগলে অভ্যাস হয়ে গেছিল। আস্তে আস্তে ভাইয়ার আদর যত্ন ভালোবাসা আমার মনে সুপ্ত অনুভূতির সৃষ্টি করেছিল। সেটা কি স্বাভাবিক না বলো? এতে আমার দোষ কোথায়? এটা তো যে কোনো মেয়েরই হবে। আমি যেদিন ভাইয়ার মুখে শুনলাম ভাইয়া আমাকে বোন ছাড়া অন্য নজরে দেখে না, সেদিনই আমি ভাইয়ার প্রতি অনুভূতি বিসর্জন দিয়েছিলাম। খারাপ লাগলেও চেষ্টা করেছি। তারপর তুমি আমাকে তোমার বিষয়ে বলে। আমি তো আগে তোমাকে বুঝেছিলাম না, বুঝবো কি করে? তুমি তো ছোট থেকে আমার সাথে রূঢ় আচরণ করতে, আমার সাথে বেশি মিশতেও না। সেখানে ভাইয়ার সঙ্গ পেয়েছিলাম। তারপর তুমি জানানোর পর তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। আর তুমিও আমাকে এমনভাবে রাখতে শুরু করেছিলে যে আমি অন্য কারো কথা আর ভাবার সময়ই পেতাম না। এখন ভাইয়া আমার আপার স্বামী। ভাইয়াকে আমি অন্য কোনো নজরে দেখি না, ভাই হিসেবে ভালোবাসি। তুমি এখন আমার স্বামী, আমার দায়িত্ব, আমার কর্তব্য সর্বোপরি তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, স্বামী বলে আজ থেকে গ্রহণ করেছি। সাহেব মুগ্ধ হয়ে শুনল। প্রশান্তিতে ছেয়ে গেল অন্তর। মুচকি হেসে সন্ধ্যার মাথাটা তুলল বুক থেকে। তাকালো ওর চোখের দিকে। গভীর সেই নজর, যেন কিছু খুঁজছে সেই নজরে। সন্ধ্যা তাকিয়ে থেকে বলল, আমার উপর অভিযোগ রেখো না প্লিজ। ভাইয়ার প্রতি অন্য অনুভূতি নেই আমার, বিশ্বাস করো। চুপ, আমি তোকে সেসব বলিনি। জানতে চেয়েছি শুধু আমাকে কতটুকু মানতে পেরেছিস। জানা হয়ে গেছে আমার, যা। এই বলে সন্ধ্যার দুই কপালে হাত রেখে ওর ললাটে একটা গভীর চুম্বন করল। সন্ধ্যা আবেশে চোখ বন্ধ করে ফেলল। ঘোর লেগে গেল তার। শরীর শিরশির করছে। ভেতরে কেমন জানে জ্বলনি ধরল। এই অনুভূতির সাথে সে প্রথম পরিচয় হচ্ছে। সাহেবের কোমরের দুই পাশে টি শার্টে মুঠো করে শক্ত করে মুচড়ে ধরল। কাঁপছে শরীর। সাহেব টের পেল বোধহয়। নিজেকে সে নিজেই সংবরণ করে নিল। বলল, যা, অনেক রাত হয়েছে, আজ আর পড়তে হবে না, শুয়ে পড়, আমি আসছি। এই বলে ব্যালকনির দিকে পা বাড়ালো, কিন্তু সন্ধ্যা ওর হাত চেপে ধরল। তাকালো সন্ধ্যার পানে। মেয়েটার চোখের ভাষা অন্যরকম। কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে। সাহেব তাকিয়ে বুঝলো সে নিজেও তো জ্বলছে। সেজন্যই তো ব্যালকনিতে গিয়ে একটু শান্ত হবে বলে যেতে চাইছে। কিন্তু এখন সন্ধ্যার অবস্থা দেখে তার অস্থির মন আরো অস্থির হয়ে উঠল। সন্ধ্যার না বলা চোখের ভাষা নিয়ে অপলক চেয়ে আছে সাহেবের পানে। সাহেব বহু কষ্টে সন্ধ্যাকে ডাকলো। সন্ধ্যা, যেও না। সাহেব আর কিছুই বলতে দিল না। সে উত্তর পেয়ে গেছে। সন্ধ্যাকে একটানে মিশিয়ে নিল নিজের সাথে। সন্ধ্যা চুলের মধ্যে হাত দিয়ে মাথা ধরে সাথে সাথে অধর চুম্বন করল। গভীর থেকে গভীর সে চুম্বন। দুজনে সুখের সাগরে চলে গেছে। দিন দুনিয়া ভুলে গেছে। সাহেব অনুমতি ভালোবাসা পেয়ে ভেতরে সব আদর ঢেলে দিতে লাগলো সন্ধ্যাকে। সন্ধ্যা প্রণয়ের প্রথম ছোঁয়া সহ্য করতে ব্যস্ত হলো। ডুবলো দুজনের সুখের সাগরে। অথয় এখনো পর্যন্ত ঝালে তড়পাচ্ছে। আর মনে মনে সাইমের 14 গোষ্ঠী উদ্ধার করছে। দাঁত খেঁচে কটমট করছে। চোখটা লাল হয়ে গেছে। তা দেখে সাইম শব্দ করে হেসে চলেছে বিছানায় শুয়ে। পানি খেতে খেতে জীবন শেষ অথয়ের। 15 মিনিট ধরে একদম জ্বলছে। হাসতে হাসতে সাইম বলল, মনে পড়েছে আমাকে তুমি নিজের হাতে ঝাল গুঁড়ো পানি খাইয়েছিলে। সেদিন আমি তোমাকে আমার ঝাল দিয়ে জরাজীর্ণ ঠোঁটের স্বাদ নেওয়াবো বলে
প্রমিস করেছিলাম। আমি আমার কথা রেখেছি, এতে আমার দোষ নেই। অথই অবাক হয়ে হা করে তাকিয়ে চুপ হচ্ছে। সাইমের কথায় সে হতভম্ব। এ ছেলে আস্ত একটা বদ তো, এভাবে সব শাস্তি একেবারে দিচ্ছে তাকে। কটমট করে বলল, আপনি আমাকে এভাবে ঝাল খাওয়ালেন তাই বলে? সেদিন আমিও তো খাইয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে মোটটুকু খাইয়েছিলে। আমার ঠোঁট জ্বলে যাচ্ছিল। ওই জ্বলুনি ঠোঁটের স্বাদ তখনই তোমাকে নেওয়াতে ইচ্ছে করছিল, বাট তুমি তো অবুঝ, বুঝোনি তা। সেই ইচ্ছে এখন পূরণ করলাম। এই বলে উঠে এলো অথয়ের কাছে, মিশিয়ে নিল তাকে নিজের সাথে। অথই অভিমান করে বলল, সরেন, আলগা পিরিত দেখাতে হবে না, আমার জ্বলে যাচ্ছে সব। আসো ঠান্ডা করে দেই। ছি, কি ভাষা! আমি কি করলাম? তুমি তো বললে জ্বলে যাচ্ছে। মেয়েকে বিস্মিত হয়ে কথাটা জিজ্ঞেস করলো সাহেব। অথই দুহাত সাইমের বুকে। সে সাইমকে ছড়ানোর চেষ্টা করতে করতে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কথাটা তেমন করে বলিনি, সত্যি জ্বলে যাচ্ছে, অতিরিক্ত ঝাল। সাইম তাকালো অথয়ের ঠোঁটের দিকে। সত্যি লাল হয়ে আছে, এমনকি ঠোঁটের চারিদিকেও। সাইমের ঝাল কেটে গেছে, কিন্তু অথয় সহ্য করতে পারেনি। সে আরেকটু টেনে নিল অথয়কে। অথয়ের ললাটের সাথে নিজের ললাট ঠেকে অথয়ের ঠোঁটের দিকে তাকিয়ে লো ভয়েসে বলল, ইউ নো হোয়াট অথই, সেদিন তোমার ওই ঝালে রঙিন ঠোঁট দেখে আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করেছিলাম। সেখানে সবার প্রতি রাগ লাগছিল। ওটা ঝালের পানি, আগে জানলে কখনো খেতে দিতাম না। কারণ তোমার ঠোঁটের দিকে সবাই তাকাচ্ছিল। সবাই কেন দেখবে তোমার গোপন সৌন্দর্য? কেন দেখবে তোমাকে? অথয় চোখ বন্ধ করেছিল। সাইমের কথায় তাকালো। চোখ খুলে সাইমের ঠোঁট জোড়া আগে দেখতে পেল। তারপর মাথা তুলে তাকালো ওর দিকে। সাইমও তাকালো, কেমন নেশা চোখে। অথয় কোনো কথা বলল না। সাইম আবার বলল, আজ আমি দুটো ইচ্ছেই পূরণ করব। আমি ঝাল খাইয়ে প্রতিজ্ঞা পূরণ করেছি, এখন আবার আমার ইচ্ছেও পূরণ করে নেব আমি। এই বলে সে অধর চুম্বন করলো অথয়ের, গভীর থেকে গভীরতর ভাবে। অথয়ের মনে সুখের দোলা দিল। সে দুহাত সাইমের কাঁধের উপর দিয়ে তুলে সাইমের ঘাড় সহ গলা জড়িয়ে ধরল। কমিয়ে দিল অথই অধরের জোড়া থেকে ঝাল। এই ছেলেটা আগে থেকেই তাকে এতটা ভালোবাসা জানলে কি কখনো এতদিন অপেক্ষা করতো? করতো না। কিছুক্ষণ আগে সাইম কোথা থেকে যেন ঝাল খেয়ে মুখ প্রখার ঝালে জর্জরিত করে অথয়কে কোনো কথা বলতে না দিয়ে অথয়ের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট দিয়ে ঝাল খাইয়েছিল। অথয় ছাড়াতে চাইলেও পারেনি। সে ঘরে শোবার প্রস্তুতি নিচ্ছিল তখন। কিছুক্ষণ পর অথয়ের অদর ছেড়ে তাকালো অথয়ের পানে। অথয়ের চোখ বন্ধ। সেই বন্ধ চোখের পাতায় চুমু দিল গভীরভাবে। তারপর তাকালো অথই। সাইমা চোখের দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে পূরণ করলাম, এবার তোমার ইচ্ছেগুলো পূরণ করো। আর বলো কি কি ইচ্ছে আমাকে নিয়ে করেছিলে। সব পূরণ করবো আস্তে আস্তে। বাইকে বউ হয়ে আসবে, সেটা পূরণ হয়ে গেছে। এখন সেদিন সোহাগ পাপড়ির এঙ্গেজের দিন যা যা ইচ্ছে করছিল সব বলো এবং প্র্যাকটিক্যালি করো। কাম ফাস্ট নাও। অথই অবাকের সাথে লজ্জা পেল। অবাক হলো সে তো সেদিন শুধু মনে মনে ভাবছিল, মুখে প্রকাশ করেনি। তবে সাইম জানলো কিভাবে? আর লজ্জা পেল সেদিন কি অদ্ভুত ইচ্ছে জাগছিল মনে। প্রশ্ন করলো অবাক হয়ে, আপনি কিভাবে জানলেন? আমি তো মুখে কিছু বলিনি। তোমার মুখে কিছু বলার প্রয়োজনও পড়বে না। সেদিন যেভাবে চোখ দিয়ে নজর ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখছিলে, এমনি বুঝে গেছি। চোখ আমার ফোনে থাকলেও মন ছিল তোমার উপর। এছাড়া আমি মাঝে মাঝে তাকাচ্ছিলাম তোমার দিকে, তুমি হয়তো খেয়াল করনি। অথই শুধু হা হয়ে শুনল। বলল, সেদিন ওই চিরকুটটা আপনি দিয়েছিলেন তাই না? হ্যাঁ। এই বলে ডান হাতটা তুলে অথয়ের গলার পাশে বুকের উপর তিলের উপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, এটা আমার আকর্ষণ, আমার প্রিয়, অন্য কারো দেখার অধিকার নেই। বলা শেষ করে ঠোঁট কেঁপে চুমু দিল তিলটার উপর। তারপর আবার মুখ তুলে বলল, বলো তোমার কি কি ইচ্ছে আছে, আমি পূরণ করার চেষ্টা করব। পুকুরে গোসল করব আপনার সাথে, এটা দ্বিতীয় ইচ্ছে ছিল। সাইম অবাক হয়ে গেল। এমন ইচ্ছেও কারো হয়? সব মেয়েরা বলে লং ড্রাইভে যাবে, হানিমুনে যাবে, এখানে সেখানে কত কত জায়গায় ঘুরতে যাবে, এটা করবে সেটা করবে। আর এই মেয়েকে না পুকুরে গোসল করার ইচ্ছা নিয়েছিল? সাইম বলল, এমন ইচ্ছেও হয় কারো? বাই দ্য ওয়ে, তুমি পুকুরে গোসল করার ইচ্ছে কেন করেছিলে? কারণ আমি পুকুরে কখনো গোসল করিনি, ভয় লাগে।
বাড়ির পাশে পুকুর ছিল, আমি যেতাম না, কারণ সেখানে আমার বয়সের রিমি 5 বছর বয়সে ডুবে মারা গিয়েছিল। সেদিন থেকে খুব ভয় করত, কিন্তু ইচ্ছে হতো, কারণ আপারা করত তা দেখে। তারপর বড় হয়েও আপারা মাঝে মাঝে ইচ্ছে করে যেত গোসল করতে। আমাকে বললে আমি রাজি হতাম না। একদিন পুকুর পাড়ে বাড়ির পাশের এক ভাইয়াকে তার বউয়ের সাথে গোসল করতে দেখেছিলাম। তখন আপনাকে আমি পছন্দ করতাম, তাই আমারও ইচ্ছে হয়েছিল আপনার সাথে গোসল করব পুকুরে। আপনি থাকলে আমি ভয় পাবো না, কারণ আপনি আমার সাহস। সায়ম নীরবে শুনল। বউটা সত্যিই পাগল। মৃদু হাসলো। ডান হাত অথয়ের গালের উপর রেখে একটু ঝুঁকে লো ভয়েসে বলল, আমার পাগলি বউ, চলো তোমার ইচ্ছে পূরণ করার জন্য প্রস্তুতি নেই। এমনি এমনি তো আর গোসল করব না, কারণ তো লাগবে। বলে অদ্ভুত দৃষ্টিতে ঠোঁট কামড়ে হাসলো। অথই কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। আর সপ্তাহ গড়াতে চললো, তবুও সায়মের প্রতিটা কথা নেশার মতো কাজ করে। বুক কাঁপে তার সঙ্গতে। সায়ম কথা না বলে অথয়কে কোলে তুলে নিল। কানে কানে বলল, আপাতত তুমি গঙ্গা হও, আমি ডুবে মরি। মির্জাবাড়ির পিছন সাইডে দুপাশে ঘাট বাঁধা বড় একটা পুকুর আছে, যেটা অনেক পুরনো। আগের অবশ্য ঘাট বাঁধা ছিল না, সিরাজ মির্জাই করেছেন। তিনি বিভিন্ন প্রজাতির মাছও নিয়ম করে প্রতি বছর ছাড়েন নিজেদের খাবার জন্য। এছাড়া অনেক গরিব মানুষদেরও এমনি এমনি দেন। পূর্ব পশ্চিম দিকে শান করে সিঁড়ি দিয়ে ঘাট বাঁধানো। পুকুরটা বড়সড়, দেখতে অনেক সুন্দর। পানি দেখলে নেমে পড়তে মন চায়। পুকুরের পানি স্বচ্ছ পরিষ্কার। মির্জাবাড়ি থেকে বের হয়ে পূর্ব দিকের ঘাটটা পরে, সেখানে একটা বড় কাঁঠাল গাছ আছে। কাঁঠালও ধরেছে বেশ অনেক। উত্তর দিকে পুকুর পাড়ে একটা বড় কৃষ্ণচূড়া গাছ আছে। এছাড়া পাড় থেকে সমতল জায়গায় ছোট বড় বিভিন্ন গাছ আছে। কোনো ল্যাম্পপোস্ট না থাকলেও পুকুর পাড়ে চারপাশে 4টা ল্যাম্পপোস্ট স্থাপন করা। টিমটিম করে মৃদু আলো জ্বলে আলোকিত করে রেখেছে। রাত 12টা বেজে পার। বাড়ি থেকে বের হয়ে সাইমার অথই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা পুকুর পাড়ের পূর্ব দিকের ঘাটটাতে এসে দাঁড়ালো। সাইম এক হাতে ফোন ধরে রেখেছে, আরেক হাত দিয়ে অথয়ের হাত। কাঙ্ক্ষিত স্থানে এসে অথয়ের হাত ছেড়ে দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অফ করলো, কারণ এখন আর লাইটের প্রয়োজন নেই। ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয়ে আছে। অথয় এসে সব দেখে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর বলে উঠল। সাইম ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো, বলল, এগুলো আমার বাবা করেছেন। পুকুরে অনেক প্রজাতির মাছও ছাড়েন প্রতি বছর। অথয় মুগ্ধ হয়ে গেল। সে এই দিকটাতে আজ প্রথম এলো। মির্জাবাড়ির চারিপাশে পাঁচিল করাই পুকুরে আসার জন্য গেট রাখা আছে। এবারে সদস্যদের পুকুরে আসার প্রয়োজন হলে সেই গেট দিয়ে আসে আর পূর্ব দিকের ঘাটে প্রয়োজনীয় কাজ করে। আর পাড়া প্রতিবেশীরা পশ্চিম দিকের ঘাট ব্যবহার করে। ঘাটের কাছটাতে কাঁঠাল গাছের কাছে গিয়ে অথয় বাচ্চাদের মতো করে গাছের সাথে ঝুলে থাকা কাঁঠালগুলো ধরে নাড়াচাড়া করতে থাকলো, কারণ সেগুলো গাছের উপর থেকে বেশ খানিক নিচে ধরেছে, যেগুলো ছোটরাও হাত দিয়ে ছুঁতে পারবে। অথয় কাঁঠাল নাড়াচাড়া করতে করতে বলল, কতগুলো কাঁঠাল ধরেছে, পাকেনি এগুলো এখনো? হয়তো পাকা শুরু করেছে, দেখতে হবে। তুমি খাও, পছন্দ তোমার? সাইমের কথায় অথয় চোখ মুখ কুঁচকে ফেলল, বলল, না না, এগুলো আমার ভালো লাগে না, কেমন গন্ধ লাগে। আমার কাঁঠাল একদম পছন্দ না। বাড়িতে আনলে অন্তু খেত, আমি খেতাম না। আমি তো এমনি জিজ্ঞেস করছি, দেখতে ভালো লাগছে বলে। কেন, কাঁঠালে কি সমস্যা? ভালোই তো লাগে। গরমের ফলই তো আম, জাম, কাঁঠাল, লিচু। আর তোমার পছন্দ না? না, পছন্দ না, কেমন গন্ধ লাগে। আমার আম আর লিচু পছন্দ, সব থেকে লিচু পছন্দ। আচ্ছা, তবে আমার ভালো লাগে কাঁঠাল। অথয় আর কিছু বলল না। সবার পছন্দ তার এক না। সাইম তখন এগিয়ে গিয়ে ঘাটে বসার শানের উপর ফোন রাখলো। তারপর একটানে শরীর থেকে সাদা টি শার্ট খুলে ফেললো। তাকালো অথয়, অদ্ভুত লাগলো। সাইমও তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। তারপর ফোনের কাছে টি শার্টটা রাখতে রাখতে বলল, আসো। অথয় সাইমের ডাকে এগিয়ে তো গেল, কিন্তু তার ভয় করছে। পানির দিকে একবার তাকালো, তারপর সাইমকে উদ্দেশ্য করে বলল, ভয় লাগছে আমার। ভয় নেই, আসো, আমি আছি। তুমি না বললে আমি থাকলে ভয় করবে না? অথয় তা শুনে কথা বাড়ালো না। সাইমের পাশে গিয়ে দাঁড়ালো। সাইম অথয়ের হাত শক্ত করে ধরে বলল, আস্তে আস্তে পা দিবে, পিছলা আছে, অনেক পুরনো সিঁড়ি, শ্যাওলা ধরে গেছে।
অথয় সম্মতি দিয়ে পা বাড়ালো সাইমের পায়ের সাথে পা মিলিয়ে। সাইম অথয়ের হাত ধরে ধরে পানি থেকে একটা সিঁড়ি উপরে থামলো। এবার আরো সাবধানে পা ফেলো, এগুলো একটু বেশি পিছলা হবে। বলে অথয়ের হাত আরো শক্ত করে ধরলো। অথয় সাইমের বাহু অন্য হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পা দিল পানিতে। হ্যাঁ, কি সুন্দর শীতল পানি। পায়ে লাগতেই ভালো লাগা কাজ করলো। অথয় মৃদু হেসে বলল, ঠান্ডা তো অনেক। হ্যাঁ, রাতে ঠান্ডাই হয়ে যায় পানি। চলো নামবো। এই বলে আস্তে আস্তে নেমে গিয়ে অথয়ের কোমর পর্যন্ত পানি হয় সেই সিঁড়ির উপর দাঁড়ালো। তারপর হঠাৎই কোলে তুলে নিল সাইম অথয়কে। বলল, এবার তুমি আরেকটু নামলে বেশি পানি হবে, কিন্তু আমার বুকও ভিজবে না। অথয় হেসে ফেলল। সাইমা হেসে পানির দিকে আন্দাজ মতো আস্তে আস্তে নেমে গিয়ে তার বুক পর্যন্ত পানি হয় সেই সিঁড়ির ওপর থামলো। অথয়কে নিজের পায়ের উপর দাঁড় করিয়ে দিল। সেখানে অথয়ের পানি হলো গলা অবধি। সাইম এবার শব্দ করে হেসে ফেলল। বলল, দেখলে তো? অথয় তা শুনে পা উঁচু করে সাইমের দুই কাঁধের উপর হাত দিয়ে গলা জড়িয়ে ধরে উপরে উঠে পড়ল সাইমের সমান সমান হয়ে। সাইম নিঃশব্দ হাসি ঠোঁটে রেখে অথয়কে নিজের সাথে জড়িয়ে ধরলো এক হাতে। দুজন দুজনের দিকে তাকালো। অথয় বলল, এবার আপনার সমান হয়ে গেছি, দেখলেন তো? হ্যাঁ দেখলাম, বউ আমার অতি চালাক, আমার উপরেই রাজ করছে। বলে অথয় নাকে নাক ঘষে দিল। অথয় হাসলো। বলল, আপনারই যে রানী। সাইম উত্তর করলো না, তাকিয়ে রইল। তারপর অথয়কে আরেকটু গভীর ভাবে ধরলো। বলল, ডুব দিতে পারো? নাকে মুখে পানি চলে যাবে না? না, যাবে না। তুমি দুই কানে হাত দিবা, দেন ডুব দেবার আগে নিঃশ্বাসটা বন্ধ করে ডুব দিয়ে আবার সাথে সাথে উঠে পড়বো। ওকে, পারবে? অথয় বলল, পানি খেয়ে ফেলবো। আমি কখনো ডুব দেইনি। সবাই কি সুন্দর ডুব দিয়ে দিয়ে গোসল করত, তারপর সাঁতার কাটতো। আমার খুব ইচ্ছে সাঁতার শেখার। আচ্ছা, শেখাবো আমি। রোজ দুপুরে গোসলের সময় এসে শিখবা। এই বলে থেমে আবার বলে উঠল, এই অথই, তুমি পিঁপড়াওয়ালা পান্তা ভাত খেয়েছো তো? পিঁপড়াওয়ালা পান্তা ভাত না খেলে কিন্তু কেউ সাঁতার কাটা শিখতে পারে না। বলে ঠোঁট টিপে হাসলো। অথয় হতভম্ব হয়ে হা করে শুনল। কি বলে এ? সাঁতার শিখতে হলে পিঁপড়াওয়ালা পান্তা ভাত খেতে হয়? লাইক সিরিয়াসলি? অবাক হয়ে প্রশ্ন করলো। সত্যি? সাঁতার শিখতে হলে ওসব খেতে হয়? হ্যাঁ, তো খেতে হয়। আমিও খেয়েছিলাম ছোটবেলায়। সবাই বলতো যে পিঁপড়াওয়ালা পান্তা ভাত খেলে পিঁপড়ার মতো সাঁতার শেখা যায়, তাই আমিও খেয়েছিলাম। এখন দেখো, আমিও পারি সাঁতার কাটতে, পুকুরে গোসল করতে। তুমিও খাবে, তাইলে তুমিও শিখে যাবে। বলা শেষ করে আবারও ঠোঁট টিপে হাসলো। অথয় এতক্ষণ অবাক হয়ে শুনছিল। কই, ও তো কখনো শোনেনি এই কথা। একই জায়গারই তো মানুষ। এছাড়া তার আপারও তো এমন কিছু খায়নি। এমনি তো কি সুন্দর সাঁতার কাটতে পারে। ভাবনা শেষে সাইমের দিকে তাকিয়ে দেখলো সে মিটিমিটি হাসছে। অথয় বুঝলো তার সাথে মজা নিচ্ছে এই বদমাইশ ছেলেটা। চোখে মুখে মৃদুর রাগ নিয়ে বলল, বাজে কথা। আমাকে পাগল বানাচ্ছেন, তাই না? আমি তো এমন কিছু এতদিনেও শুনিনি। আর তাছাড়া আমার আপারা তো এমনি সাঁতার কাটা শিখেছিল, পুকুরে গোসল করাও। তারা তো ওসব খায়নি। সাইম এবার জোরে জোরে হেসে দিল। অথয় চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকলো ওর পানে। তাকিয়ে থাকতে থাকতে সাইমের হাসি দেখলো, মুগ্ধ হয়ে গেল। ছেলেদের হাসির মাঝে একটা মাধুর্য থাকে। তারা সহজে হাসে না বলে সেটা বোঝা যায় না, আর কেউ সহজে ধরতেও পারে না। এই যে এই ছেলেটা কত সুন্দর করে হাসছে, তার হাসিটাও অপূর্ব। হাসলে কি সুন্দর লাগে। সাইমের সামনে দাঁতগুলো দাবানো, যার জন্য হাসলে আরো বেশি আকর্ষণীয় লাগে। অথয় ঘোরের মধ্যেই বলল, আপনার হাসিটাও অপূর্ব। সাইম থেমে গেল, তাকালো অথয়ের পানে। এক হাত তুলে অথয় কানের পিঠে চুল গুজে দিতে দিতে বলল, আমার বউয়ের হাসিও মারাত্মক। অথয় লজ্জা পেল। সাইম এবার বলল, চলো ডুব দাও। আমি যেমনটা বললাম তেমন করবে, ওকে? তাইলে কিছু হবে না, আমি ধরে রাখবো, ভয় নেই। আমার সাথে উঠে আসবা। দাও, কানে হাত দাও। এই বলে অথয়কে চোখের ইশারা করে কানে হাত দেওয়ার নির্দেশ করলো। অথয় সাইমের কথা অনুযায়ী ওর কাঁধের উপর হাত তুলে দুই কানে হাত দিল। সাইম বলল, আমি যখন নিঃশ্বাস বন্ধ করতে বলবো তখন নিঃশ্বাস বন্ধ করে নিবা। অথয় মাথা চাকিয়ে সম্মতি দিল। সাইম সম্মতি পেয়ে বলল, রেডি? 1, 2, 3,
নিঃশ্বাস বন্ধ করো অথই। অথয় তখন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। সাথে সাথে সায়েম অথয়কে নিয়ে ডুব দিল। আবার সেকেন্ড পরের মধ্যে উঠে পড়ল। অথয় উঠে এসে কাশি দিচ্ছে, পানি খেয়ে ফেলছে তবুও। জীবনে প্রথম পুকুরে ডুব দিল কিনা, তাও প্রিয় মানুষের সাথে। তার দ্বিতীয় ইচ্ছেও পূরণ হয়ে গেল। কি যে আনন্দ লাগছে, সুখ সুখ লাগছে। এত সুখও তার কপালে ছিল। কাঁচতে কাঁচতে মুখ থেকে পানি সরালো। সায়েম হাসছে ওর কাণ্ডে দেখে। সে এক হাতে অথয়ের কোমর জড়িয়ে রেখেছে, তাই অন্য হাত দিয়ে মুখ থেকে পানি সরিয়ে কপালের উপর থেকে চুলে আঙুল ডুবিয়ে চুল উপরে তুলল। ডুব দেওয়ার কারণে চুল সার্ট হয়ে কপালের উপর ছড়িয়ে এসেছিল। অথয়েরও কোমর অব্দি চুল সেগুলো ছড়িয়ে গেছে। এতক্ষণ খোপা করা ছিল। সায়েম হাত দিয়ে সেগুলো কানের পিঠে গুজে দিল, বলল, কেমন লাগলো? কতটুকু খেয়েছো পানি? বলে হাসলো আবার। অথয় বলল, এই প্রথম ডুব দিলাম, তবুও আপনার সাথে, আমার ভালোবাসার সাথে, আমার স্বামীর সাথে। কিরকম অনুভূতি আমি বোঝাতে পারবো না। আমার ইচ্ছে পূরণ। সায়েম নিঃশব্দে মুচকি হাসল। অথয়ের পরনে সাদা কামিজ জামা, ওড়না ছিল নিচে সরে গেছে। ফর্সা গলায় পানি চিকচিক করছে ল্যাম্পপোস্টের আলোতে। সেদিকে তাকালো সায়েম। অথয় লজ্জা পেল তা বুঝে। সায়েম তাকিয়ে থেকে ওর গলার উপরে যে ভেজা চুলগুলো ছড়িয়ে আছে সেগুলো বাম হাত দিয়ে সরিয়ে পিছনে দিয়ে দিল। অথয়ের শরীরে শিরশিরিয়ে অনুভব হলো। চুল সরিয়ে দেওয়ার পর এবার জামার গলার খোলা অংশের পুরো গলা, বুক দৃশ্যমান হয়ে উঠল। সায়েম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ তুলে আবার অথয়ের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার গোপন কিছু সৌন্দর্য আছে অথই, যেগুলো আমাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে। এই যে এখন তোমার পানিতে ভেজা বুক দেখে আমার ঘোর লেগে যাচ্ছে, তোমার ভেজা চুল দেখলে আমার ঘোর লেগে যায়, তোমার এই ডিম্পল ঠোঁটে পানি পড়লে যখন ভিজে সতেজ হয়ে ওঠে তখন অতিরিক্ত আকর্ষণীয় লাগে। এই গোপন সৌন্দর্যগুলো শুধু আমার, এগুলো চিরজীবন একমাত্র আমি দেখে যাব। কথাগুলো বলতে বলতে সে বাম হাতটা তুলে অথয়ের ঠোঁটের উপর নিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করছিল। অথয় নিমেষে চেয়ে আছে সায়েমের পানে। সেও এই আলো আধারিতে সায়েমের গোপন সৌন্দর্য খুঁজতে ব্যস্ত। ভেজা শরীর আজ প্রথম দেখছে সে সায়েমের। এই যে ছেলেটা ভেজা চুলগুলো আঙুল দিয়ে উপরে তুলে রেখেছে, সেগুলো কি সুন্দর লাগছে সে কি জানে? তার কপালটা যে কত সুন্দর জানে সে। তার মুখে ছোট ছোট পাতলা চাপদারির ফাঁকে পানি জমে আছে বিন্দু বিন্দু, যেগুলো কত আকর্ষণীয় লাগছে সেটা জানে। এই যে লোমশ বুকটা পানিতে ভিজে বুকের লোমগুলো নেতিয়ে পড়ে আছে, সেটা কতটা আকর্ষণীয় সেটাই বা কি জানে। অত চোখ ঘুরিয়ে ঘুরে একে একে দেখে দেখে ভাবছিল কথাগুলো। ভাবনা শেষে অথয় মাথা নিচু করে ঝুঁকে সায়েমের বুকে ভেজা লোমের উপর কয়েকটা চুমু খেলো। যেটুকু পানির ওপর আছে গভীর সেই চুমু। সায়েমের শরীরে তরঙ্গের সঞ্চার ঘটল। কোমরে থাকা হাতটা অথয়ের শরীরের আরেকটু চেপে ধরল। নড়ে কেঁপে উঠল অথয়। তারপর অথয় মুখ তুলে তাকালো সায়েমের পানে, বলল, আর আপনি পুরোটাই আমার কাছে আকর্ষণীয়। আপনার এই লোমশ বুক, এই ভাঁজ করা মসৃণ কপাল, আপনার এই আটপোড়া গোলাপি ঠোঁট আমার অতি প্রিয়, আমার আকর্ষণ, যা আমার চিরজীবনেও মিটবে না। বলা শেষ করে আরেকটু গভীর হলো সায়েমের সাথে। সায়েমের দুই গালের উপর তার কোমল হাত জোড়া রেখে সায়েমের কপালের উপর গভীরভাবে ঠোঁট চেপে চুমু দিল। চোখ বন্ধ অথয়ের। সায়েমও চোখ বন্ধ করে নিয়েছে। তার মনে সুখের দোলা দিল। এমন সুখ হয় কারো? কোনো বউ তার স্বামীকে এতটা ভালোবাসলে যে সুখ হয়, সেটা বোধহয় সেই সব ভাগ্যবান স্বামীরাই জানে শুধু। চুমু খেয়ে অথয় মুখ তুলল। চোখ খুলে সায়েমের চোখের দিকে তাকালো। সায়েমও গভীর নজরে নেশালো চোখে চেয়ে আছে। দুজনের মুখ একদম সোজাসুজি। একে অপরের গরম নিঃশ্বাস একে অপরের মুখের উপর এসে লুটোপুটি খাচ্ছে। অতই তাকিয়ে থেকে নিজে থেকে এই প্রথম সায়েমকে শেষ ঠোঁটে চুমু খেলো। সায়েম অবাক হলো একটু, তবে খুশি হলো প্রচুর। কিছুক্ষণ পর অথই ছেড়ে দিয়ে তাকালো সায়েমের দিকে। লজ্জায় নেতিয়ে গেল। সায়েম মিটিমিটি হাসছে। আজ যে ঠোঁট থেকে হাসি তার সরছেই না। সরবে কি করে? এই মেয়েটাই যে তার হাসির কারণ। অথই মাথা নিচু করে বলল, পূরণ করে নিলাম আমার সেদিনের ইচ্ছেগুলো, সোহাগ ভাইয়াদের এঙ্গেজের দিনের ইচ্ছেগুলো। সায়েম নির্বিকার সে কথা শুনে। সে অবাক হয়নি, কারণ সেদিন অথয়ের চোখ দেখে দেখে সে বুঝেছিল। সায়েম অথয়কে ডাকল। অথই।
তোমার কোমরের ওই অংশে কোনো ক্রিম দাওনি ব্যথার? আমি খেয়াল করেছি, যখনই ওখানে হাত লাগছে তুমি কুকিয়ে উঠছো। তার মানে এখনো ব্যথা আছে। আর আজ দেখলাম কালো দাগ স্পষ্ট তাজা হয়ে আছে। 2 মাসের বেশি হয়ে গেছে তো। অথয়ের মনে পড়ল সেদিন নদীর পাড়ে সাইমর কোমর চেপে ধরেছিল, যার ফলে ব্যথা হয়েছিল প্রচুর আর কালো হয়ে উঠেছিল দিন দিন। কিন্তু সে কিছুই করেনি, উত্তর দিতে বলল, না, কারণ ওটা আমার ভালোবাসার দাগ, আমার ভালোবাসার প্রথম চিহ্ন। ওটা চিরজীবনেও মিলিয়ে যেতে দেব না আমি, বলে কিছু করিনি। ওই দাগ অমনি থাকবে আমার শরীরে। আপনার ছোঁয়া ছাড়া কারো ছোঁয়া লাগতে দেব না কখনো। আপনার আদরের ছোঁয়া, আপনার আঘাতের ছোঁয়া শুধু আমার শরীরেই থাকবে। সাইম শুধু মন্ত্রমুগ্ধ হয়ে শুনে গেল, কিছু বলল না। তাকিয়ে থেকে কিছুক্ষণ পর অথয়কে 2 হাতের মধ্যে নিয়ে আবারও টেনে নিল গভীরভাবে। মুখ ডুবিয়ে দিল অথয়ের গলার মাঝে, কয়েকটা চুম খেলো ছোট ছোট করে। তারপর অথয়ের গলার তিলটার উপর কামড় দিল, বেশ জোরেই দিল। গঙিয়ে উঠল অথয়, কিছু বলতে পারল না। কামড় দিয়ে কিছু সময় ধরে রেখে আবার সেখানে ঠোঁট দিয়ে ধরে রাখলো অনেকক্ষণ। তারপর ছেড়ে দিয়ে মুখ তুলে তাকালো অথয়ের দিকে, বলল, এটা কাউকেও দেখতে দিবা না, ঢেকে রাখবা সব সময়। এটাও আমার ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে। লাভ বাইট। অথয় চোখ মুখ খিচিয়েছিল এতক্ষণ। সাইমের কথায় তাকালো চোখের দিকে, কিছু বলল না। সাইম ওকে নিয়ে 2 সিঁড়ি উপরে উঠলো, তারপর ওকে ছেড়ে দিল। অথয় ভয়ে সাইমকে ধরলো। সাইম অথয়কে ছেড়ে দিয়ে হাঁটু মুড়িয়ে বসলো অথয়ের সামনে পানির মাঝে। তারপর কোমরের অংশ থেকে জামা সরিয়ে সেই কালশিটা জায়গায় গভীরভাবে চুমু দিল। অথয় সাইমের চুল খামচে ধরল। সাইম নিচ থেকে অথয়ের পানে দৃঢ় দৃষ্টি দিয়ে বলল, মিটতে দিও না কখনো এ দাগ। দেব না। অথয়ের সাথে সাথে ইতিবাচক জবাব। সাইম মুচকি হাসলো, অথয় হাসছে। সাইম বলল, চলো আর 2টা ডুব দিয়ে উঠে পড়বো। সম্মতি দিল অথই। সাইম আবার সেই জায়গায় এসে দাঁড়ালো, আগের মতো করে ধরে বলল। ডুব দাও। দুজনে আবার ডুব দিল। এবার আর কিছু হলো না অথয়ের। ভালো লাগছে তার পানির উপর এমন থাকতে। বলল, আর একটু থাকি, ভালো লাগছে আমার। আচ্ছা। একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনার সেই বিশেষ মানুষটাকে, যিনি বিয়ের লেহেঙ্গা আর গোল্ড সেট গিফট করেছিল? সাইম বিচলিত হলো না, অতীব স্বাভাবিক কণ্ঠে বলল, সময় হলে সব জানতে পারবে, ততদিনে অপেক্ষা করো। সঠিক দিন সময় আমি নিজেই সবাইকে জানাবো। এখনই এগুলো কাউকে জানাইনি আমি। রাহাব আর শাওন শুধু আমার সাথে আছে, ওরাও আমার সাথে যুক্ত। আর সাইফ শুধু জানে। আচ্ছা। সাইম কোনো কথা বলল না। অথয়কে 2 হাতে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। অথয় সাইমের চুলের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করছে। সে সময় অথয়কে বলল, তুমি আমাকে চিরকুট দিতে অথই, তাই না? আচ্ছা, কিভাবে আসতে? তুমি ভয় করতো না? সিক্রেট এটা বলা যাবে না। কিছু কথা কারণ অজানাই ভালো। অজানা থাকলে সেটার আকর্ষণ থাকে অনেক। তাই আমি এটার কথা বলবো না আপনাকে। কিন্তু আপনি কি করে জেনেছিলেন যে ওইসব চিরকুট আমি দিতাম? এটাও সিক্রেট থাক, আমিও বলবো না। ওই যে বললে না, কিছু জিনিস না জানাই ভালো। অজানা জিনিসের আকর্ষণ থাকে, সেটাই থাকুক। তবে তোমাকে অন্য একটা সিক্রেট বলি। সেটা হচ্ছে, তোমার ওই ডায়েরি আমি পড়ে ফেলেছি অথই, যেটাতে শুধু আমি আর আমি। এত কেন ভালোবাসো আমায়? অথয় কিছুটা অবাক হলেও সেটাকে দমিয়ে নিল। স্বাভাবিকভাবে বলল, কেন বাসি জানি না, শুধু জানি আপনাকে ভালোবাসি আর আপনাকেই ভালোবেসে যাব আমরণ। সাইম বারবার মুগ্ধ হয় এই মেয়েটাতে। অথয়ের ললাটে অধর ছুঁয়ে দিল, চুম্বন করলো। ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হলো সাইফ আর সন্ধ্যা। তারা প্রথমে খেয়াল করেনি কাঁঠাল গাছটার জন্য। দূর থেকে গাছটার আড়ালে লাগছিল সাইম আর অথয়কে। সামনে এসে ওদের চোখে পড়তে সন্ধ্যা চেঁচিয়ে উঠল। ইয়া আল্লাহ! এই বলে সাইফের পেছনে গিয়ে দাঁড়িয়ে চোখ ঢেকে নিল। সাইম আর অথয় সন্ধ্যার চেঁচানো শুনে উপরের দিকে তাকিয়ে দেখলো সাইফ আর সন্ধ্যাকে। সাইফ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে। আর সাহেব অথই পুরো হতভম্ব হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। অথই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। সায়েমও ভরকে গেছে অনেকটা। এই সময় ওদের দুজনকে আশা করেন। চোখ মুখ কুচকে গম্ভীর ভাব মুখে ফুটিয়ে তুলল। ভরকানো ভাবটা ভেতরেই মনে রেখে দিল। সন্ধ্যা লজ্জায় শেষ হয়ে যাবে এমন ভাব অথয়ের একই অবস্থা। সেই সাইমের থেকে সরে আসতে চাচ্ছে সঙ্গীত ফিরে পেয়ে, সামনে সাইফকে দেখে।
ছি ছি, কি বিব্রতকর পরিস্থিতি। দুহাত সাইমের বুকে দিয়ে ঠেলছে, কিন্তু সাইম নির্বিকার ধরে রেখেছে অথইকে। আর এদিকে সাইব না পারছে থাকতে, আবার না পারছে দৌড় দিতে। নজর তার ভাই ভাবিতে। সাইমও তাকিয়ে সাইফের দিকে। সন্ধ্যা পেছন থেকে চুপি চুপি চোখ বের করে দেখার চেষ্টা করছে পরিস্থিতি কি রকম। দেখলো পরিস্থিতি অতি লজ্জাজনক, বিপজ্জনক, বিস্মিতজনক। কে কি বলবে কিছুই বুঝছে না। অথই একেবারে মুচড়িয়ে যাচ্ছে ছাড়া পেতে। সাইম ধমকে বলল,